সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকালে তোমাদের নিজ নিজ বাসায় সবাই সুস্থ ও নিরাপদে আছো। তো বর্তমানে এই করোনার পরিস্থিতির জন্য আমাদের অনলাইন যে শিক্ষা কার্যক্রম এটাকে তো একটু সমস্যা হচ্ছিল আমাদের ক্লাসের ব্যাপারটা নিয়ে, তো আমরা আবার যুক্ত হয়েছি। তো তো যে কথা বলছিলাম যে অনলাইন শিক্ষা কার্যক্রম আমাদেরকে বর্তমানে এই করোনা পরিস্থিতির জন্য আমাদেরকে চালিয়ে নিতে হবে, যার কারণে আমরা আজ গত ক্লাসের মতো আজকে আমরা তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। তো আজ তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বোর্ডে লেখা আছে আজকে 26/1/2022 তারিখ, ফিজিক্স সেকেন্ড পেপার, 3rd চ্যাপ্টার। গত ক্লাসে আমি এই অধ্যায় থেকে প্রথম অংশটুকু করিয়েছিলাম। তো আজ আমরা যেটা পড়াবো সেটা হলো রোধের ও কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়। রোধের এবং তড়িৎ কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়, এই বিষয়টি আলোচনা করব। আরেকটি বিষয় হলো সেটা হলো কারশফের সূত্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারশফের সূত্র। এই কয়টি বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো আমি দেখতে পাচ্ছি যারা যুক্ত হয়েছে, লতা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। লতা যুক্ত হয়েছে, তোমাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো এখনো যারা যুক্ত হওনি তাদেরকে আহ্বান জানাবো যুক্ত হওয়ার জন্য। আর কে কে যুক্ত হয়েছ? তো আমি লতাকে বলবো, তুমি দেখো তো দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমার ক্লাস দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাও। তোমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ কিনা, দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে একটু বলো। ক্লাস দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমাকে একটু জানাও তুমি, ঠিক আছে? এই তো আমরা যাই আমাদের আজকের ক্লাসে। আমরা প্রথমে বলেছিলাম আমরা দেখাবো রোধের ও কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়। তো যদি বলি রোধের সমবায়টা কি? রোধের সমবায় হলো অনেকগুলো রোধ আমরা যদি একসঙ্গে যুক্ত করি, অনেকগুলো রোধ বা রেজিস্ট্যান্স আমরা যদি একসঙ্গে যুক্ত করি তখন তাকে আমরা বলবো রোধের সমবায়। তো রোধের সময় আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে কি শ্রেণী সমবায়, আর একটা হলো সমান্তরাল সমবায়।
তাহলে আমরা রোধের সমবায় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী আর একটা হলো সমান্তরাল সমবায়। হ্যাঁ, মালিহা সুলতানা তুমি জয়েন করেছো, তোমাকেও স্বাগত। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও স্বাগত জানাচ্ছি। তো আমরা রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। তো আমরা প্রথমে আসি রোধের শ্রেণী সমবায়। তো এটা জানতে গেলে আমাদেরকে তুল্য রোধ সম্পর্কে একটু জানতে হবে। কি রোধ বলো? তুল্য রোধ। এরা তোমরা 9 মনে হয় পড়ে এসছো। তুল্য রোধ হচ্ছে কি, যে একাধিক রোধকে যদি একসঙ্গে যুক্ত করলে, একাধিক রোধকে আমি একসঙ্গে যুক্ত করলে যে প্রবাহ মাত্রা বা যে বিভব পার্থক্য পাওয়া যাবে, ওই একাধিক রোধের পরিবর্তে বা ওই রোধের সমবায়ের পরিবর্তে আমি কি করব, একটি রোধ ব্যবহার করে যদি একই প্রবাহ মাত্রা একই বিভব পার্থক্য পাওয়া যায়, একাধিক রোধের পরিবর্তে আমি একটি রোধ ব্যবহার করে যদি একই প্রবাহ মাত্রা একই বিভব পার্থক্য পাওয়া যায়, তাহলে একটা রোধ হবে সমবায়ের তুল্য রোধ। ওই একটি রোধ হবে সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে? তো আমরা বললাম রোধের সমবায় হচ্ছে দুই প্রকার, একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো সমান্তরাল সমবায়। তো প্রথমে আমরা শ্রেণী সমবায় নিয়ে একটু আলোচনা করি। তুমি লেখো শ্রেণী সমবায়। দেখো এটা 9 করেছো তোমরা, আমি একটু সংক্ষেপে দেখাবো। একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এই দেখো এখানে 3টা রোধ আছে। এই আমরা একটা ব্যাটারির সঙ্গে বা কোষের সঙ্গে যুক্ত করে দিলাম, তড়িৎ কোষের সঙ্গে। এর রোধ হচ্ছে R1, এর রোধ হচ্ছে R2, এর রোধ হচ্ছে R3, তাই না? তো এর বিভব হচ্ছে V1, এর বিভব V2, এর বিভব হচ্ছে V3। একটি বিষয় হলো তোমাদেরকে জানতে হবে ভালো করে, এটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, তাই না? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এখন যদি বলা হয় শ্রেণী সমবায় কাকে বলে, যদি বলে রোধের শ্রেণী সমবায় কাকে বলে, তাহলে বলতে হবে প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সঙ্গে, ঠিক না? তারপর বলবো দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত শেষ রোধের প্রথম প্রান্তের সঙ্গে একের পর এক যুক্ত থেকে যে সমবায় তৈরি হয় তাকে বলা হয় রোধের শ্রেণী সমবায়, তাই তো? তাই প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এইভাবে যুক্ত করে আমরা যে সমবায়টা তৈরি করব তাকে বলা হয় শ্রেণী সমবায়। ঠিক আছে? তো এখানে একটা বিষয় হলো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, প্রবাহ মাত্রা থাকে একই যাবে, সবার ভিতর দিয়ে কিন্তু প্রবাহ মাত্রা একই যাবে। তাহলে আমরা বলবো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা থাকবে একই। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রবাহ মাত্রা একই হবে। তাহলে আমরা বলতে পারি এর ভিতর দিয়ে যদি প্রবাহ মাত্রা আয়ন হয়, এখানে আয়ন, এখানে আয়ন, বা সবগুলোর ভিতরে একই কারেন্ট যাবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবগুলো রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা হবে একই, কিন্তু বিভব পার্থক্য হবে ভিন্ন। প্রবাহ মাত্রা হবে একই, কিন্তু বিভব পার্থক্য হবে ভিন্ন। এটা কোন সমবায়ের ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে বিভব পার্থক্য যদি ভিন্ন হয় তাহলে আমরা বলতে পারি V = V1 + V2 + V3। এটা তোমরা নিশ্চয় জানো, V = V1 + V2 + V3। এখন আমরা যদি এখানে লিখতে পারি ওহমের সূত্র জানি, V = IR, এটা নিশ্চয় আমরা জানি। তাহলে V1 = কি হবে বলো তো? IR1। এখানে আয়ন হবে না। কেন আয়ন হবে না? যে সবারই ভিতর দিয়ে একই কারেন্ট যাচ্ছে। V2 তাহলে কত হবে? IR2, V3 তাহলে কত হবে? IR3, আর তুল্য বিভব V = IRS। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা যদি মানটা বসাই তাহলে দেখো তো কি হয়। আমরা যদি বসাই তাহলে হবে IRS = IR1 + IR2 + IR3।
এখান থেকে আমরা বলতে পারি আর এস ইকুয়াল হবে R1 প্লাস R2 প্লাস R3। আমরা তিনটে রোধ যুক্ত করেছি। এখন যদি একাধিক রোধ, আলামিন যুক্ত হয়েছে, অনেক দেরিতে আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি। আলামিন, তো খেয়াল করো, তাহলে এখানে তুল্য রোধ হচ্ছে কি R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে। এখন যদি আমরা আরো একাধিক রোধ যুক্ত করি, আরো একাধিক রোধ যদি যুক্ত করি তখন এরকম হবে প্লাস R4 প্লাস ডট 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 এরকম। এইটা হলো শ্রেণীর সমবায়ে তুল্য রোধ। শ্রেণীর সমবায়ে তুল্য রোধ আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে শ্রেণী সমবায়, তাই তো। তাহলে আমরা বললাম কি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্য হবে ভিন্ন, কিন্তু প্রবাহ মাত্রা হবে একই। সবার ভিতর দিয়ে একই মানের প্রবাহ মাত্রা প্রবাহিত হবে, ঠিক আছে। এটা হলো শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমরা বের করে ফেললাম। এরপর আমরা আসি, আমি এটা বুঝতে দেই। এরপর আমরা আসবো সমান্তরাল সমবায়। দেখো সমান্তরাল সমবায়, সমান্তরাল। আমরা আগেরটা বললাম শ্রেণী, এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল সমবায় সেটা কেমন দেখো। সমান্তরাল সমবায়টা হচ্ছে এরকম, ছবি আঁকো তোমরা, এই যেভাবে, এইভাবে, এইভাবে, তাই না। এভাবে আঁকতে হবে। এটা R1, এটা R2, এটা R3, এটা মনে করো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, তাই তো। এখানে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আয়ন, এখানে যাবে I2, এটা যাবে কত I3। এখানে দেখো বিভবটা কিন্তু একই আছে, এখানে বিভব একই হবে, কিন্তু দেখো কারেন্ট কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দেখলাম কি দেখো যে বিভব পার্থক্য হবে একই, কিন্তু প্রবাহ মাত্রা দেখো প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি, হ্যাঁ সাগর দাস যুক্ত হয়েছে, সাগর দাসকে দেখছি অনেক দেরি করে, সাগর দাসকে ধন্যবাদ জানাচ্ছি। তো খেয়াল করো, তো আমরা তাহলে আমরা কি বললাম দেখো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, এখন যদি বলা হয় সমান্তরাল সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় কাকে বলে, তাহলে বলবো কি যে রোধের যে সমবায়ে ধনাত্মক পায়, মানে এইভাবে বলতে পারি একদিকের প্রান্তগুলো একটা বিন্দুতে, আরেক দিকের প্রান্তগুলো অন্য আরেকটা বিন্দুতে, একদিকের প্রান্তগুলো একটা বিন্দুতে, আরেক দিকের প্রান্তগুলো আরেকটি বিন্দুতে যুক্ত করলে যে সমবায় তৈরি হয় তাকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়, ঠিক আছে। তো এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি বললাম যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা হবে ভিন্ন, কিন্তু বিভব পার্থক্য হবে একই। প্রবাহ মাত্রা হবে ভিন্ন, কিন্তু বিভব পার্থক্য হবে একই। তো যেহেতু প্রবাহ মাত্রা ভিন্ন, আমরা বলতে পারি কি যে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, এটা বলতে পারি, তাই না। এখন ওহমের সূত্র আমরা জানি কি V ইকুয়াল টু IR, তোমাদের নিশ্চয় মনে আছে I ইকুয়াল টু কত V বাই R, তাই না। তাহলে এই আয়ন সমান আমরা তাহলে কি লিখতে পারি, মনে করো আয়ন ইকুয়াল টু হবে V বাই R1, I2 তাহলে কত হবে V বাই R2 হবে, কেননা বিভব পার্থক্য তো একই, বিভব পার্থক্য যেহেতু একই, সুতরাং এখানে কি দেখো তো V1 V2 হবে না, তাই না। আমি যদি এখানে বসাই, তাহলে আমরা একবার যদি বসাই তাহলে হচ্ছে V বাই RP, যেহেতু প্যারালাল, ইকুয়াল টু V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। উভয় পাশ থেকে যদি V বাদ দিয়ে দেয় তাহলে হবে 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এভাবে খেয়াল করো। তাহলে এখান থেকে আমরা রোধ কয়টা নিয়েছিলাম, তিনটা রোধ নিয়েছিলাম, তাই না। এখন যদি একাধিক রোধ হয়, একাধিক রোধ যদি হয় তখন আমি বলবো প্লাস 1 বাই R4 প্লাস ডট 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 এরকম। এইটা হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ।
সমান্তরাল সমবায়ে তুল্য রোধ আমরা পেয়ে গেলাম। আগেরটা আমরা বলেছিলাম শ্রেণী সমবায়ে তুল্য রোধ, এটা বলছি আমরা সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? নিশ্চয় তোমরা এগুলো বুঝেছো? আচ্ছা, আমরা যদি একটা অঙ্ক দিয়ে বলি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। আমরা যদি অঙ্ক দিয়ে বলি, দেখো আমি যদি এরকম একটা অঙ্ক দেই তোমাদের বোঝার জন্য, মনে করো এখানে মনে করো আমি দিলাম বোঝার জন্য জাস্ট 10 ভোল্ট। কয় ভোল্ট? 10 ভোল্ট। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হলো মনে করো R3। এটা মনে করো আমি যদি একবারে বলি 5 ওম, এটাও 5 ওম, এটাও 5 ওম, তাই না? এখন যদি বলি যে তুল্য রোধ কত হবে, প্রথমে আমি বলবো তুল্য রোধ কত হবে। সাগর দাস, তুমি কি ছবিটা দেখতে পাচ্ছ? সাগর দাস, তুমি কি ছবি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও লিখে। তুমি বুঝতে পারছো কিনা ছবিটা? সাগর দাস, আমাকে একটু লিখে জানাও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ছবিটা বুঝতে পারছো কিনা? সাগর দাস, হ্যাঁ দেখতে সমস্যা হচ্ছে? যা স্যার দেখতে যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করো। তা আমরা যে একটা অঙ্ক দিয়েছি, এটা কি দেখতে পাচ্ছ? এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, রোধ। আমরা রোধের দুটো অঙ্ক দিয়েছি, রোধের একটা অঙ্ক দিয়েছি, দেখো খেয়াল করো এখানে রোধের যে অঙ্কটা, এই দুটো রোধ কিভাবে আসছে দেখো তো। এই দুটো রোধ কিভাবে আসছে আমাকে জানাও। আলামিন তুমি বলো, R1 এবং R2 কিভাবে আছে? আলামিন তুমি আমাকে বলো, R1 এবং R2 রোধটা কিভাবে আছে? শ্রেণীতে আছে না সমান্তরালে? শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে? আলামিন এটা জানাও। আমাকে একটু জানাও। ওটা শ্রেণীতে আছে না সমান্তরাল আছে? এটা আমাকে জানাও। শ্রেণীতে, হ্যাঁ সাগর দাস বলছে শ্রেণীতে। আলামিন কই? আলামিন তো কিছু বললো না। শ্রেণীতে আছে, তাহলে আমরা দেখো এই দুটো রোধ আছে শ্রেণীতে, তাই না? সূত্র তো নিশ্চয় আমরা জানি যে RS ইকুয়াল টু তাহলে হবে R1 প্লাস R2, তাহলে আমরা বলতে পারি 5 প্লাস 5 ইকুয়াল টু কত? 10 ওম। আর এর সঙ্গে এটা দেখো প্যারালালে আছে, তাই না? এই দুটোর সঙ্গে এটা কিন্তু কি সমান্তরালে আছে। এই দুটোর সঙ্গে এটা আছে সমান্তরালে। সমান্তরালের সূত্র আমরা জানি 1/RP ইকুয়াল টু 1 এটা যদি বসাই দেই RS প্লাস 1/R3, বসাই দাও 1/10 প্লাস 1/5, তাহলে 10 হচ্ছে লসাগু, তাহলে 1 প্লাস 2, তাহলে 3 কত? 10। তাহলে আমরা এখান থেকে RP পেলাম 10/3 ইকুয়াল টু 3.33 এত ওম। আমরা কিন্তু তুল্য রোধ পেয়ে গেলাম। হ্যাঁ, আর আমি কি বলছো? তো আমরা তা নিশ্চয় আমরা এটা তুল্য রোধ পেয়ে গেলাম। এখন যদি বলে প্রবাহ মাত্রা কত হবে, এখন যদি বলে যে প্রবাহ মাত্রা কত হবে সেটা আমরা কিভাবে বের করব? আমরা যদি বলে এখন যে প্রবাহ মাত্রা কত হবে সেটা আমরা কিভাবে বের করব? তো সূত্র হচ্ছে কি দেখো, I ইকুয়াল টু E বাই কত হবে জানো? আর পি প্লাস হচ্ছে আর, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আরটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। যদি না থাকে তাহলে বলবো শূন্য। তাহলে কত হয় দেখো, এর মান হচ্ছে 10 আর এটা হচ্ছে কত? 3.33 প্লাস হচ্ছে শূন্য, তাহলে কত? 10/3.33। এটা আনসার, এত অ্যাম্পিয়ার হবে, তাই না? এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা এই দুটো রোধ আছে শ্রেণীতে, এর সঙ্গে এটা আছে সমান্তরালে, বলে আমরা তুল্য রোধের মানটা বের করলাম। তুল্য রোধের মানটা আমরা বের করলাম, আর কি করলাম? এখান থেকে প্রবাহ মাত্রা আমরা বের করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা আরেকটা যাই। এখন আমরা আসি আমরা কোষের শ্রেণী সমবায়। দেখো
তড়িৎ কোষের শ্রেণী সমবায়, তড়িৎ কোষের শ্রেণী সমবায়, তড়িৎ কোষের শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়, সমবায়। দেখো কেমন সেটা, একটা কোষ, তাই তো, এই আরেকটা কোষ, এই আরেকটা কোষ, আমরা তিনটে কোষ দিলাম, দিয়ে এর বাইরে একটা রোধ আমি দিলাম, বাইরের রোধ হচ্ছে বড় হাতের আর, এই বাইরের রোধ হচ্ছে বড় হাতের আর। এই কোষটার নাম দিলাম ইয়ন, এটা কত E2, এটা হলো E3, এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। আর কারেন্ট তো যাবে এরকম ভাবে IS, এস বলছি কেন, যেহেতু রোধ কোষগুলো শ্রেণীতে যুক্ত আছে, এই তড়িৎ কোষগুলো কিভাবে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে সিরিজে যুক্ত আছে, তো এর ভিতরে যে কারেন্টটা যাবে বাইরের রোধের ভিতর দিয়ে তার মান হচ্ছে IS। আইএসটা হচ্ছে কি, কোষের শ্রেণী সমবায়ে বাইরের যে রোধ আছে, বাইরের রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মান। কেননা এই কোষের একটা রোধ আছে যেটাকে বলে অভ্যন্তরীণ রোধ, আমরা আগের ক্লাসে কিন্তু করিয়েছি, সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ রোধ, তাই তো। গল্পের শেষ পাতা নাকি এটা না লিখে তোমার নামটা লিখলে ভালো হয়, চুমকি মনে হয় তোমার নামটা লিখে লিখবা, খেয়াল করো। তাহলে আমরা বলছি এই যে তিনটে কোষ আমরা যুক্ত করলাম, কয়টা কোষ, তিনটে কোষ, কোষের প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ আছে, সেটা ছোট হাতের আর, তাই না। আর এখানে বাইরের রোধ হচ্ছে বড় হাতের আর, এটা বাইরের রোধ, এর ভিতরে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে IS, সেই কারেন্টের মান কত হবে সেটা আমরা বের করব। আমি যদি একেবারে সংক্ষেপে বলি তাহলে IS হবে মোট তড়িৎচালক শক্তি, দেখো মোট তড়িৎচালক শক্তি, মোট তড়িৎচালক শক্তি বাই হচ্ছে মোট রোধ, বাই হচ্ছে মোট রোধ, এভাবে দেখো, মোট তড়িৎচালক শক্তি বাই হচ্ছে মোট রোধ, মোট তড়িৎচালক শক্তি বাই হচ্ছে মোট রোধ, এটা দেখে নাও তাহলে, মোট তড়িৎচালক শক্তি বাই হচ্ছে মোট রোধ। তো মোট তড়িৎচালক শক্তি আমরা এখানে কয়টা দিয়েছি দেখো তো, মোট তো তিনটা দিয়েছি, তাহলে 3E বাই মোট রোধ হচ্ছে কত, R প্লাস কত N, আর অভ্যন্তরীণ রোধ N মানে এখানে 3, এইটা হচ্ছে কি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ, আর এটা হচ্ছে বাইরের রোধ, তাহলে মোট রোধ হচ্ছে এটা, এটাকে এইভাবে লেখা যায় NE বাই NR, এইভাবে লিখতে পারি NR প্লাস R। N হচ্ছে কিন্তু কোষের সংখ্যা, N হলো তড়িৎ কোষের সংখ্যা। সৌরভ, আচ্ছা আচ্ছা সৌরভ, সৌরভ তেইর নাম লিখে তোমার নাম দিবা, হ্যাঁ সৌরভ দেখছো একটু অনেকদিন পরে, তো খেয়াল করো। তাহলে তড়িৎ কোষের বাইরের রোধের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হলো এখানে IS, সেই IS হবে কি মোট তড়িৎচালক শক্তি বাই মোট রোধ, মোট তড়িৎচালক শক্তি বাই হচ্ছে কি মোট রোধ। তো মোট তড়িৎচালক শক্তি হচ্ছে আমি বলছি 3, এখানে তিনটে দিয়েছি বলে আমি 3E বাই R প্লাস NR, এই আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ছোট হাতের আরটা হলো অভ্যন্তরীণ রোধ। আমরা যদি n সংখ্যক হয় তাহলে এইভাবে লিখতে পারি NE বাই NR প্লাস R, ঠিক আছে। এখানে n হলো তড়িৎ কোষের সংখ্যা, লিখে রাখো, এখানে n হলো তড়িৎ কোষের সংখ্যা, nটা হলো তড়িৎ কোষের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমরা খেয়াল করি, এবার এখন আমি যদি বলি, খেয়াল করো, R ভেরি ভেরি গ্রেটার দ্যান NR, R ভেরি ভেরি গ্রেটার দ্যান NR, অর্থাৎ এই অভ্যন্তরীণ রোধটা যদি অনেক ছোট হয় আর এই বাইরের রোধটা যদি অনেক বড় হয়, অভ্যন্তরীণ রোধের মান ছোট আর বাইরের রোধের মানটা হবে বড়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে বসাই, দেখো তো কি হয়, আমরা যদি এখানে বসাই তাহলে IS হবে, আমরা এখানে বসিয়ে দিই NE বাই, তখন আমরা এটা বাদ দিতে পারি, এটা বাদ যাবে, তাহলে R আমরা এটা বাদ দিয়ে দেবো যদি এটা ছোট হয়, আমরা বলছি NRটা ছোট তাহলে আমরা এটা বাদ দিতে পারি,
বাদ দিলে কি হবে সৌরভ, খেয়াল করো, তাহলে হবে এন ই বাই আর। তো এন এই ই বাই আর মানে হচ্ছে আই, ই বাই আর মানে হচ্ছে কি লিখতে পারি আমরা, আই লিখতে পারি। তোমাদের নিশ্চয়ই মনে আছে ভি ইকুয়াল টু আই আর, তাই না? ভি জায়গায় লিখছি ই ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু এইভাবে লিখতে পারি, তাই না? সেভাবে আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই ই বাই আর মানে হচ্ছে আই। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো প্রমাত্রা কয় গুণ হয়ে গেছে, প্রমাত্রা কিন্তু n গুণ হয়ে গেছে। প্রমাত্রা কয় গুণ, n এর মান, অর্থাৎ আমরা যদি 3 দিই তাহলে 3 গুণ পাবো, যদি 4 দিই তাহলে 4 গুণ পাবো। তাহলে এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা বেশি হবে, এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা বেশি হবে। এখন যদি উল্টো বলি, এখন আমরা যদি উল্টা বলি, অর্থাৎ এইরকম যে যেটা বললাম এবারে উল্টা এরকম, সেটা হচ্ছে যদি এন আর ভেরি ভেরি গ্রেটার দ্যান আর হয়, অর্থাৎ অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয়, এই কোষের অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয়, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয়, তাহলে কি হবে দেখো। এই সমীকরণ আমরা আবার বসাই, তাহলে আইএস ইকুয়াল টু হবে এন ই বাই, তখন আমরা এই আরটা বাদ দিয়ে দেবো, তাহলে হবে এন আর। এই এন এন কাটা গেল, তাহলে সে ই বাই আর মানে হচ্ছে আই। তাহলে এখানে কিন্তু আমরা কি পেলাম, একটা প্রবাহ মাত্রা পেয়ে গেলাম। আগে পেয়েছিলাম 3 গুণ বা n গুণ, আর এবার পাচ্ছি মাত্র একটা। তাহলে এই ক্ষেত্রে শক্তির অপচয় হবে। আগে 3টে কোষ থেকে যে প্রবাহ মাত্রা পাচ্ছিলাম, এখন একটা কোষ থেকে দেখো শুধুমাত্র আইটা পাচ্ছি, এক গুণ হচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রে শক্তির অপচয় হবে। অর্থাৎ অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয়, অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয়, তাহলে শক্তির অপচয় হবে। আর অভ্যন্তরীণ রোধের মান যদি কম হয়, তার কারণ আমরা অনেক বেশি পাবো, এখানে শক্তির অপচয় হবে না। এই জন্য অভ্যন্তরীণ রোধের মান আমাদেরকে কমাতে হবে, ঠিক আছে? এটা হলো তড়িৎ কোষের কি সমবায়, শ্রেণী সমবায়। তড়িৎ কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বাইরের রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মান, ঠিক আছে? আমরা এটা দেখালাম। এখন যদি আমরা ঠিক একইভাবে দেখাতে পারবো সমান্তরাল সমবায়ে বাইরের রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মান। সমান্তরাল সমবায় আমি একটু সেখানে দেখাই দিই, তড়িৎ কোষের সমান্তরাল সমবায় দেখো সেখানে দেখে নিই। এই যে কোষ পজিটিভ নেগেটিভ এইভাবে যুক্ত করে দিলাম, পজিটিভ নেগেটিভ এরকম যুক্ত করে দিলাম, এটা পজিটিভ নেগেটিভ দিয়ে এই যুক্ত করে দিলাম, আর এই সেই বাইরের রোধ, এই সেই বাইরের রোধ বড় হাতে আর, তাই না? এটা তো এটা হচ্ছে ই, এটাও ই, এটাও ই, তাই না? এই বিয়োগ হচ্ছে এরকম। বাইরের রোধ এখানে যে যাবে সেটা হচ্ছে কি এখানে আই পি। এবার প্যারালাল বলছি, কেন প্যারালাল? কোষগুলো এবার আছে কিসে, সবাই কোষগুলো এবার আছে সমান্তরালে। কোষগুলো কিভাবে আছে, সমান্তরাল সমবায়ে। কিভাবে বলবো সমান্তরাল সমবায়ে? কিভাবে সময় দেখো, পজিটিভ প্রান্তগুলো একটা বিন্দুতে, নেগেটিভ প্রান্তগুলো আরেকটা বিন্দুতে। পজিটিভ কোষের পজিটিভ প্রান্তগুলো একটা বিন্দুতে, নেগেটিভ প্রান্তগুলো আরেকটা বিন্দুতে। তো এইরকম যদি হয়, তখন বাইরের যে প্রবাহ মাত্রা পাবো সেই প্রবাহ মাত্রা হচ্ছে কিনা আইপি। তো এর ক্ষেত্রে সূত্র লিখে রাখো, আইপি কত, একই রকম বলতে হবে মোট তড়িৎচালক শক্তি বাই মোট রোধ। লিখে রাখো মোট তড়িৎচালক শক্তি বাই মোট রোধ। একবার আমরা যদি বলে দেই তাহলে হবে এরকম, এন ই বাই, এখানে হবে এন আর, এখানে এন আর প্লাস আর। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রবাহ মাত্রার মান। এন হচ্ছে তড়িৎ কোষের সংখ্যা, এনটাকে আমরা বলবো তড়িৎ কোষের সংখ্যা। তা আগের মধ্যে এরকম দেখানো যাবে, সেটা তোমরা দেখাতে পারবা, তাই না? এনটা হলো তড়িৎ কোষের সংখ্যা। তো এরপর আমরা আসি কারশফের সূত্র। কারশফের সূত্র এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো কারশফের সূত্র। তো আমরা প্রথম সূত্র আসি, প্রথম কারশফের প্রথম সূত্র, এটাকে বলা হয় কেসিএল ল,
KCL, কারশফস কারেন্ট ল, কারশফস কারেন্ট ল বলা হয় KCL। এটা হলো প্রথম সূত্র। আমরা সংক্ষেপে দেখাই তাড়াতাড়ি, তোমরা লিখে নিতে পারো। I1 ইচ্ছা মতো আঁকা যাবে, I2, এখানে I3, এটা I4, তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো, I5, তোমাদের ইচ্ছা মতো এর জন্য দিতে পারো। তোমাদের ইচ্ছা মতো এটা আঁকতে পারো, বুঝছে? আচ্ছা, এখন দেখো, এবার বলি, এটা একটা সংযোগ বিন্দু, এটাকে বলে একটা সংযোগ বিন্দু। আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা, ওটা হলো সংযোগ বিন্দু, আর আই হলো প্রবাহ মাত্রা। তা আমরা জানি কারেন্ট তো এক জায়গায় স্থির থাকে না, একদিক থেকে যায় আরেক দিকে চলে যায়, একদিক থেকে আসে আর একদিক থেকে চলে যায়। প্রবাহ কারেন্ট এক জায়গায় কখনো স্থির থাকে না। তো বলছি কি, দেখো, এই যে সংযোগ বিন্দু, কোন জাংশন বা সংযোগ বিন্দুতে প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি হবে শূন্য। কোন জাংশন বা সংযোগ বিন্দুতে প্রবাহগুলোর, প্রবাহ মানে আই, প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি হবে শূন্য। কোন জাংশন বা সংযোগ বিন্দুতে প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি হবে শূন্য, অর্থাৎ সামেশন আই ইকুয়াল টু শূন্য। সামেশন আই ইকুয়াল টু হবে শূন্য। এটা কারশফের প্রথম সূত্র, যেটাকে আমরা বলছি KCL, কারশফস কারেন্ট ল। কোন জাংশন বা সংযোগ বিন্দুতে প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি হবে শূন্য, অর্থাৎ সামেশন আই ইকুয়াল টু শূন্য। যে প্রবাহগুলো, খেয়াল করো, যে প্রবাহগুলো ওই সংযোগ বিন্দুর দিকে যাবে সেটা হচ্ছে পজিটিভ, আর যে প্রবাহগুলো সংযোগ বিন্দু থেকে চলে আসবে সেটা হবে নেগেটিভ। যে প্রবাহগুলো সংযোগ বিন্দুর দিকে যাবে সেটা হচ্ছে পজিটিভ, আর যেগুলো চলে যাবে সেগুলো হবে নেগেটিভ। তো দেখো এখানে আয়নটা কিন্তু এখানে যাচ্ছে, তাহলে আয়নটা পজিটিভ, তাহলে আমরা বলবো আয়ন I2 দেখো এখান থেকে চলে যাচ্ছে, তাই I2 হবে নেগেটিভ, I2, I3 দেখো এখানে আসছে, I2 তাহলে কি পজিটিভ, I4 কিন্তু চলে যাচ্ছে, তাহলে কি মাইনাস I4, এটাও চলে যাচ্ছে, তাহলে কি মাইনাস I5 ইকুয়াল হবে শূন্য। তাহলে আমরা কি বললাম, কোন জাংশন বা সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি হবে শূন্য, তাই তো? যে প্রবাহগুলো সংযোগ বিন্দুর দিকে যাবে, যে কারেন্টগুলো সংযোগ বিন্দুর দিকে যাবে সেগুলো হবে পজিটিভ, আর যেগুলো সংযোগ বিন্দু থেকে চলে যাবে সেগুলো হবে নেগেটিভ। তাই দেখো এখানে আয়নটা এখানে যাচ্ছে বলে আমরা পজিটিভ দিয়েছি, I2 এখান থেকে চলে যাচ্ছে বলে আমরা এখানে নেগেটিভ দিয়েছি, I3 এখানে আসছে বলে পজিটিভ দিয়েছি, এটা নেগেটিভ দিয়েছি, এটাও নেগেটিভ দিয়েছি, ইকুয়াল টু শূন্য। এটাকে বলা হয় কারশফের প্রথম সূত্র, বা কি সূত্র বললাম, KCL, কারশফস কারেন্ট ল। এটা হচ্ছে কারশফের প্রথম সূত্র। আমি আর একটুখানি দেখাই কারশফের দ্বিতীয় সূত্র, একটু আলোচনা করে নিই। কারশফের দ্বিতীয় সূত্র, এবার কারশফের দ্বিতীয় সূত্র, এটা বলা হয় KVL। কারশফের দ্বিতীয় সূত্রকে বলা হয় KVL, কারশফস কারেন্ট ল, দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল, কারশফস সেকেন্ড ল। এটা একটু কঠিন আছে, আমি বলি, দেখো, আমার সাথে সাথে তোমরা আঁকানোর চেষ্টা করো। আমরা এখানে দিলাম, জাস্ট এইভাবে, এটা তোমাদের মতো আঁকতে পারো, ইচ্ছা মতো আঁকতে পারো। এটি মনে করো এটা B, এটা C, তাই তো? এটা হচ্ছে R1, এটা আমি দিলাম R2, এটা দিলাম R3। কারেন্ট মনে করো এদিক দিয়ে যাচ্ছে, তাই না? এটা E1 ব্যাটারি, এটা E2, এটা নেগেটিভ পজিটিভ, এটা পজিটিভ নেগেটিভ, কারেন্ট এদিক থেকে যাচ্ছে, ঠিক আছে? তো কারশফের দ্বিতীয় সূত্র বলছে কি জানো? বলি, কারশফের দ্বিতীয় সূত্র একটু বুঝতে হবে। কারশফের দ্বিতীয় সূত্র হচ্ছে কোন জাংশন বা সংযোগ বিন্দুতে বা কোন বদ্ধ বর্তনীতে
কোন বদ্ধ বর্তনীতে যতগুলো বিভবের সম্মুখীন হবে তার বীজগণিতিক সমষ্টি হবে ওই বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির সমান। আমি আবার বলি, কোন বদ্ধ বর্তনীতে যতগুলো বিভব পার্থক্যের সম্মুখীন হয় সেটা হবে ওই বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির সমান। অথবা আমরা এভাবে বলতে পারি, খেয়াল করো, প্রবাহ মাত্রা ও রোধের এরকম ভাবে বলা যায় সামেশন আই আর ইকুয়াল টু ই, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। প্রবাহ মাত্রা এবং রোধের, কি বললাম বলো, প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। আর যদি কোনো সোর্স না থাকে, তড়িৎচালক শক্তি যদি না থাকে, তখন আমরা বলবো সামেশন আই আর ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। আর যদি সোর্স না থাকে, ব্যাটারি না থাকে, তাহলে বলবো 0। তো খেয়াল করো, আমরা যদি এদিক দিয়ে যাই, এখানে R1 I1 ধরলাম, এটা I2 R2 ধরলাম, এদিকে যদি এইভাবে দিয়ে দিই, এটা I3 ধরলাম, তাহলে দেখো তো তাহলে কি হতে পারে। আমি যদি এদিক দিয়ে যাই, খেয়াল করো, বুঝতে হবে, এদিক দিয়ে যাই, যদি I1 R1, তাই না, সামেশন IR মানে কি এভাবে লেখা যায় যে I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 ইকুয়াল টু হবে E, তাই না। তো খেয়াল করো, এবার আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে কি হবে, দেখো তো প্রথমে কি যে আয়ন আরন, তাই না, তাহলে এখানে কি হবে, আয়ন আরন লিখলাম, আয়ন আরন। একইভাবে যদি যাই যে কোষ, এটা তো কোষের যদি ঋণাত্মক প্রান্ত বাদে, আমরা এইভাবে যাচ্ছি, কোষের ঋণাত্মক প্রান্ত বেঁধে গেছে, তাহলে আমরা এখানে মাইনাস দিব, মাইনাস ইয়ন। এটা তোমার ইচ্ছা মতো নিতে পারো, এটা তোমরা ইচ্ছা মতো দেখাতে পারো। আমি যদি এদিক দিয়ে যাই, যদি কোষের নেগেটিভ প্রান্ত বাদে নেগেটিভ লিখবো, ওই জন্য মাইনাস ইয়ন লিখলাম। এইবার এমনি আসছে, যেভাবে আসছে, খেয়াল করো, তাহলে এবার কোষের কি পজিটিভ প্রান্ত বেঁধেছে, আমরা পজিটিভ প্রান্ত দিলাম E2, ঠিক আছে। তারপর এখানে কি আছে বলতো, আছে প্লাস, আমি যদি একই দিক থেকে যাই, এইভাবে যদি আসি, তাহলে কি হবে I2 R2। এইবার দেখো, এটা কিন্তু এর জন্য দেখো উল্টো দিকে, আর জন্য দেখছি কোন দিকে, আমরা তো আসছি এইভাবে, দেখেন এর জন্য এই দিকে, তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস হবে I3 R3 ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি হবে 0। আমরা যদি এই দিক থেকে আসি, তাহলে এইগুলো সব পজিটিভ, আর এই দিকে যদি উল্টো যদি হয়, তাহলে এটা নেগেটিভ হলো। আর কোষের ক্ষেত্রে বলবো কি, বা তড়িৎচালক শক্তির ক্ষেত্রে বলবো, আমরা যে দিক দিয়ে যাব, কোষের যে প্রান্ত বাঁধবে, যেমন এখানে কোষের আমরা নেগেটিভ প্রান্ত দিয়েছি, আমরা এখানে নেগেটিভ ইয়ন দিয়েছি। আবার এখান থেকে যখন আসলাম এই জায়গাটাতে, কোষের পজিটিভ প্রান্ত বেরিয়েছে, আমরা এখানে পজিটিভ দিয়েছি। আর আমরা যদি আর জন্য এইভাবে আছে, তাহলে R2 R2 তাই লিখলাম, তারপরে এইটা দেখো উল্টো দিকে আছে বলে কি I3 R3 লিখলাম এখানে, ইকুয়াল টু 0। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারি কি, যে প্রবাহ মাত্রা এবং রোধের কারশফের দ্বিতীয় সূত্র আমরা কি বলছি বলো, প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। এটা হলো কারশফের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বলছি KVL, কারশফ ভোল্টেজ ল, KVL, কারশফ ভোল্টেজ ল। আমি আবার বলি, তাহলে প্রবাহ মাত্রা ও রোধের, এটা লিখে রাখতে পারো, প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান, সেটা হচ্ছে E। এটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তো আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তো যারা যুক্ত হয়েছে বা রয়েছে এখনো, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা অনেক কষ্ট করে ক্লাসগুলো করছো, এই জন্য তোমাদেরকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি। আর বোঝার চেষ্টা করো একটু। আর সবচেয়ে ভালো কথা হলো, তোমরা এই যে ক্লাসগুলো করলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? এইগুলো করবা, পাশাপাশি আমরা আগামী ক্লাস অর্থাৎ আমরা আগামী সপ্তাহে সোমবার একটা দেখি, রবিবারে অথবা সোমবারে ক্লাসটা নিব, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমি রবিবার অথবা সোমবারে ক্লাসটা নিব তোমাদের, তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর তোমাদের এই গ্রুপে তো আমরা আগেই বলেছি যে তোমাদের এই গ্রুপে
আমার অনেকগুলো ক্লাস দেওয়া আছে, এই অধ্যায়েরই অনেক ক্লাস আছে। তোমরা যদি সেখানে সেগুলো ক্লাসগুলো একটু করো, আমার মনে হয় তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে তোমাদের? যে এই গ্রুপে তোমাদের বিভিন্ন অধ্যায়ের, এই অধ্যায়েরও ক্লাস আছে, সেখানে সেই ক্লাসগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় লিখে নাও এবং সেই অনুযায়ী একটু বইটা পড়ো, আমার মনে হয় তোমাদের বন্ধের জন্য অনেক সুবিধা হবে। এই যে ক্লাস কলেজে বন্ধ আছে, এখন যেন কলেজ বন্ধ, তোমরা অনলাইনে ক্লাস করছো, তাই না? তাহলে এখন একটু তোমাদের সময় একটু বেশি আছে, সুতরাং তোমরা এই গ্রুপে ঢুকে এই অধ্যায় ভিত্তিক সেই ক্লাসগুলো তোমরা লিখে নাও, বোঝার চেষ্টা করো, তাই না? তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আর সে অনুযায়ী তোমার বই, তোমাদের যে পাঠ্য বই আছে সেগুলো একটু প্র্যাকটিস করো বারবার, তাহলে তোমরা একটা আগাতেই পারবে, নাহলে কিন্তু পিছাই পড়বে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পূর্ববর্তী যারা, তাদের কিন্তু মেডিকেলের পরীক্ষার রেজাল্ট মানে ডেট ঘোষণা হয়েছে 1 এপ্রিল। সুতরাং সম্ভবত পরীক্ষা কিন্তু খুব একটা বেশি পিছাবে না, সেই জন্য তোমরা মানসিকভাবে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো, ঠিক আছে? তাহলে আমি আবার বলি যে এই গ্রুপে তোমাদের শেষের দিকে দেখবা এই অধ্যায়ের অনেকগুলো ক্লাস তোমাদের দেওয়া আছে, সেইগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, বা বিভিন্ন অধ্যায়ের ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, যেহেতু বন্ধ আছে তোমাদের, করতে থাকো। আর আমরাও আমাদের মতো ক্লাস নিব কলেজ থেকে, যে আমাদের এখনো পরীক্ষার রুটিন আমরা এখনো পাইনি, পেলে সেই অনুযায়ী আমরা আরো ক্লাস নেব, এই আহ্বান রেখে। আর আমরা পরবর্তী ক্লাসে করব তোমাদের শান্ট। আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, সেটা হলো শান্ট। তার নাম হলো কি শান্ট। শান্ট নিয়ে আমরা আলোচনা করব, শান্টটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে তালুসায়াকার উদাহরণ একটা শান্ট, এই শান্ট কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলে আমাদের এই অধ্যায়টা হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা আজকে যারা যুক্ত হয়েছো, এতক্ষণ ক্লাস করলে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে, যারা যুক্ত হতে পারেনি তাদেরকে একটা আহ্বান জানাবে ক্লাসে যুক্ত হয়ে এই ক্লাসগুলো তাদেরকে শেয়ার করবে, এবং ক্লাসগুলো তারা যাতে বুঝতে পারে সেইভাবে তাদেরকে সহযোগিতা করবে। এই আহ্বান রেখে তোমরা এই গ্রুপে যে ক্লাসগুলো আছে সেগুলো আমি আবার বলছি, তোমরা বারবার যে ক্লাসগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো, লেখো, অধ্যায় ভিত্তিক সেগুলো দেখো। এই আহ্বান রেখে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে করোনার এই বিশেষ পরিস্থিতিতে আমরা সবাই বাসা বাড়িতে থাকবো, সরকারি যে নির্দেশনা আছে সেগুলো একটু মেনে চলবো। এর ফলে কি হবে, আমরা নিজে সুরক্ষিত থাকবো, অন্যকে সুরক্ষা রাখতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।